আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং নিয়মিত লেখাপড়া করছো। শুরু করছি বিজ্ঞান শাখার স্টুডেন্টদের জন্য পদার্থবিজ্ঞান ক্লাস। আমরা গত ক্লাসে অবতল দর্পণে বিম্ব গঠন প্রক্রিয়ার 4টি ধাপ করেছিলাম, মানে ভিন্ন ভিন্ন 4টি অবস্থানে বস্তু রাখলে বিম্ব কোথায় গঠিত হয় লিখেছিলাম। আজকে এর পরবর্তী অংশগুলো দেখো। অবতল দর্পণের বিম্ব গঠন, এক্ষেত্রে আমরা গত ক্লাসে দেখেছিলাম বস্তু অসীমে থাকলে বিম্ব প্রধান ফোকাসে গঠিত হয় এবং কীভাবে চিত্রটা আঁকতে হয় আর বিম্বের বৈশিষ্ট্য কী হয় সেটাও আমরা দেখেছি। এরপর বক্রতার কেন্দ্রের বাইরে থাকলে বিম্ব হয় F ও C এর মাঝে, বস্তু বক্রতার কেন্দ্রে থাকলে বিম্ব বক্রতার কেন্দ্রে, বস্তু যদি প্রধান F ও C এর মাঝে অর্থাৎ প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে থাকে তাহলে বিম্ব বক্রতার কেন্দ্রের বাইরে গঠিত হয়। অর্থাৎ দেখো বস্তু অসীমে, তারপর বক্রতার কেন্দ্রের বাইরে, তারপর বক্রতার কেন্দ্রে, এরপর বক্রতা প্রধান ফোকাস ও সি এর মাঝে অর্থাৎ বক্রতার কেন্দ্র। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সিটাকে এই পাশে লিখি আর একটাকে যদি ওই পাশে লিখি তাহলে আমরা বলতে পারি সি ও এফ এর মাঝে। এরপর সি ও এফ এর মাঝে বিম্ব গঠন কোথায় হয়? বক্রতার কেন্দ্রের বাইরে। তার মানে 1 2 3 4 এই 4টা অংশ আমাদের পড়া হয়ে গিয়েছে। আজ আমরা দেখব বস্তু যখন প্রধান ফোকাসে থাকে 5 নাম্বার তখন বিম্ব কোথায় হয় এবং বস্তু যখন প্রধান ফোকাস ও মেরু অর্থাৎ এফ ও পি এর মাঝে থাকে তখন বিম্ব কোথায় কিভাবে গঠিত হয়। দেখো 5 নম্বরে আমরা এই চিত্রের কিছু অংশ আগেই আছে। এই পি কিউ হচ্ছে একটা বস্তু। এই বস্তু থেকে বিম্ব গঠন করতে হলে আমাদের 2 ধরনের রশ্মি নিতে হবে। আমরা 3 ধরনের রশ্মি দিয়ে বিম্ব গঠন করা শিখেছি। এই 3 ধরনের রশ্মির যে কোনো সুবিধা মতো 2 ধরনের রশ্মি দিয়ে আমরা বিম্ব গঠন করব। তাহলে একটা আমরা নিলাম বস্তু থেকে পি বিন্দু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে দর্পণে আপতিত হলো। তাহলে এক্ষেত্রে বিম্ব কেমন হবে? আরেকটি রশ্মি দেখো, যদি প্রধান অক্ষের সমান্তরালভাবে আসে আমরা জানি দর্পণে প্রতিফলিত হয়ে কোন দিক দিয়ে যায়? প্রধান ফোকাস দিয়ে যায়। তাহলে আলোক রশ্মিটা কোন দিক দিয়ে যাবে? ঠিক এই যে পি থেকে প্রধান অক্ষের সমান্তরাল দর্পণে আপতিত হলো, তাহলে এই অংশের মধ্যে আমি অ্যারো চিহ্ন এমন ভাবে দিব যেন মনে হয় যে এই বিন্দু থেকে আলোক রশ্মিটা এই দর্পণ পর্যন্ত পড়েছে। তাহলে এই মাঝখানে আমার অ্যারো চিহ্নটা এইভাবে দিতে হবে। আবার দর্পণ থেকে প্রতিফলনের সময় কোন দিকে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। তাহলে এই গেল প্রধান ফোকাস বরাবর। তাহলে এখানে অ্যারো চিহ্নটা আমার ঠিক উল্টো দিকে হবে। এই সরল রেখার যে কোনো অংশে আমি অ্যারো চিহ্ন দিতে পারি। তাহলে আমার একটা রশ্মি আঁকা হয়ে গেল। আমরা জানি আরেকটা আলোক রশ্মি কিভাবে আসে? হয় প্রধান ফোকাস বরাবর আসে, সমান্তরালভাবে যায়, প্রধান অক্ষের সমান্তরালভাবে, অথবা বক্রতার কেন্দ্র বরাবর আসে, কেন্দ্র বরাবরই চলে যায়। এখন এই বিন্দু থেকে তো প্রধান ফোকাস বরাবর আমরা ইয়াটা টানতে পারবো না, রশ্মিটা টানতে পারবো না, কারণ এই বস্তুটা প্রধান ফোকাসেই দাঁড়িয়ে আছে। বস্তু কোথায় আছে? ঠিক এফ বিন্দুতে, অর্থাৎ প্রধান ফোকাসেই আছে। তাহলে আমরা প্রধান ফোকাস বরাবর যে আলোক রশ্মিটা আসবে সেটাকে অ্যাভয়েড করে অন্য দুটো দিয়ে করব। তাহলে একটা দিয়ে করে ফেলছি, আরেকটা কি হবে? বক্রতার কেন্দ্র বরাবর। এখন বক্রতার কেন্দ্র তো বস্তুর পেছনে, তাহলে বক্রতার কেন্দ্র বরাবর কিভাবে আসবে? আমরা বস্তু থেকে এখান থেকে আলোক রশ্মিটা স্কেলটা এমন ভাবে ধরবো যেন সি আর পি এই দুটো একই সরলরেখায় থাকে। এই পি আর এই হলো সি। তাহলে আমরা যদি এইভাবে ধরি তাহলে এই যে রশ্মিটা দর্পণ পর্যন্ত আসবে এটাই হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর। কেননা আমরা একে পেছনের দিকে যদি বাড়াই তাহলে এই সি থেকে আর সি বিন্দু বরাবরই এই রশ্মিটা আসে, অর্থাৎ বক্রতার কেন্দ্র বরাবর আসে। সেই কারণেই আমাকে কি করতে হবে? এই সিতে এবং পিতে স্কেল ধরে বস্তু দর্পণ পর্যন্ত একটা রেখা আঁকতে হবে এবং অ্যারো চিহ্নটা এভাবে দিতে হবে। তাহলে বস্তুটা আলোক রশ্মিটা কি বরাবর আসলো? আলোক কেন্দ্র বরাবর। এখন আলোক কেন্দ্র বরাবর আপতিত আলোক রশ্মি দর্পণে প্রতিফলনের কোন দিক দিয়ে যায়? আলোক কেন্দ্র বরাবর, আলোক কেন্দ্র না, বক্রতার কেন্দ্র। তাহলে বক্রতার কেন্দ্র বরাবর যায়। তাহলে আমাকে কি করতে হবে? এই রেখাটাই আবার উল্টা দিকে এঁকে দিতে হবে। এই
বরাবর প্রতিফলিত রশ্মি। তাহলে এক্ষেত্রে আমরা অ্যারো চিহ্নটা কিভাবে দিব? অবশ্যই আপতিত রশ্মির ক্ষেত্রে অ্যারো চিহ্নটা এইটুকুর বাইরে এদিকে দিব না। কেউ ভুল করে এইভাবে যদি দিয়ে দাও তাহলে এটা কিন্তু চিত্রটা কাটা যাবে, কেননা আলোক রশ্মিটা তো পি বিন্দু থেকে বের হচ্ছে। তাহলে তুমি যদি অ্যারো চিহ্নটা এখানে দাও তাহলে এই চিহ্ন দিয়ে মনে হবে যে আলোক রশ্মিটা এই পাশ থেকে আসছে, কিন্তু এই পাশের কোনো বিন্দু থেকে না, আলোক রশ্মিটা শুধুমাত্র পি বিন্দু থেকে আসবে। তাই অ্যারো চিহ্নটা অবশ্যই এইটুকু, আপতিত রশ্মির চিহ্নটা অবশ্যই এইটুকুর ভেতরে থাকতে হবে। প্রতিফলিত রশ্মির চিহ্ন আমরা এদিকেও দিতে পারি, এদিকেও দিতে পারি, এই রেখার উপরে যে কোনো বিন্দুতে দিতে পারি। এখানে দিয়ে দিলাম এই, অর্থাৎ এই রেখা বরাবর আসলো, এই রেখা বরাবর গেল, কিন্তু আসার সময় শুধু এইটুকুর ভেতরে আপতিত রশ্মিটা শুধু এতটুকুই থাকবে, প্রতিফলিত রশ্মিটা এই বরাবর যাবে। এখন দেখো এই যে দেখা যাচ্ছে যে প্রতিফলিত রশ্মি দুটো, এই দুটো রশ্মি একে অপরের সমান্তরাল। যদি কোনো প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল হয় তাহলে এরা তো কখনোই একে অপরের সাথে মিলিত হবে না। আর প্রতিফলিত রশ্মি যদি মিলিত না হয় তাহলে কিভাবে বিম্ব গঠন হবে? অর্থাৎ বিম্ব গঠনটা আমরা এখানে দেখতে পারবো না। আমরা এখানে দেখেছিলাম বস্তু যখন অসীমে বিম্ব প্রধান ফোকাসে হয়, যখন বস্তু অসীমে থাকে তখন কিন্তু আমরা দেখেছি যে আলোক রশ্মি অসীম থেকে যখন আসে তখন এরা পরস্পরের সমান্তরালে আসে। কারা? ওই আলোক রশ্মি, ওই বস্তু থেকে নির্গত আলোক রশ্মিগুলো একে অপরের সমান্তরালে। আর এখান থেকে দেখো যে বস্তু থেকে প্রতিফলনের পর এই প্রতিফলিত রশ্মিগুলো আবার এই রশ্মি দুটো একে অপরের সমান্তরালে যাচ্ছে। যদি আলোক রশ্মি সমান্তরালে যায় তাহলে ওই জিনিস ওই সমান্তরালে থাকার ফলে ওই বস্তু বা বিম্ব কোথায় হবে? অসীমে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের বস্তু দেখা যাচ্ছে, কিন্তু প্রতিফলিত রশ্মি যেহেতু অসীমে সমান্তরালভাবে যাচ্ছে, তাই আমরা বলতে পারি বস্তুটা কোথায় থাকবে? বস্তুর অবস্থান থাকবে অসীমে। বস্তুর অবস্থান অসীমে। যদি অসীমে থাকে তাহলে দেখো বস্তু যখন প্রধান অসীমে ছিল, আমরা গত ক্লাসে দেখেছি বিম্ব ছিল ছোট। বস্তু যখন বক্রতার কেন্দ্রের বাইরে বিম্ব ছোট, কিন্তু বস্তুর আগের বিম্বর থেকে একটু বড়, কিন্তু বস্তুর তুলনায় ছোট। বস্তু যখন বক্রতার কেন্দ্রে, বিম্ব কিন্তু তখন বক্রতার কেন্দ্রে এবং বিম্ব বস্তুর সমান, অর্থাৎ কি বিম্ব আস্তে আস্তে একটু করে বড় হচ্ছে। তারপরে বিম্ব বস্তু যখন সিআরএফের মাঝে তখন ছিল বিম্বটা বস্তুর তুলনায় বড়, তার মানে এখন কিন্তু বিম্ব বড় হয়ে গেল বস্তুর তুলনায়। অর্থাৎ বিম্বটা অসীমে থাকলে একদম ছোট হয়, তারপর আরেকটু বড়, আরেকটু বড়, আরেকটু বড় করতে 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 আস্তে আস্তে বস্তু যত কাছে আসতে থাকে বিম্ব তত আস্তে আস্তে বড় হতে থাকে। তাহলে এইখানে বিম্ব যদিও দেখা যাচ্ছে না, তারপরেও এখন কিন্তু বিম্ব ছোট হওয়ার কোনো স্কোপ নেই। তার মানে বিম্ব যেহেতু একবার বড় হওয়া শুরু হয়ে গেছে, তাহলে আরো কাছে আসার কারণে এখানে বিম্ব বড় হবে। তাহলে আমরা আকৃতি কি লিখব? বিবর্ধিত। বিবর্ধিত মানে বড়, বস্তুর তুলনায় বড় মানে হচ্ছে বিবর্ধিত। প্রকৃতি কি হবে? যেহেতু বস্তুটা অসীমে, আমরা বস্তুটা দেখতে পাচ্ছি না, তাই আমরা লিখব বাস্তব। বাস্তব হলে বিম্ব হয় উল্টো, আর অবাস্তব হলে বিম্ব হয় সোজা। তাই বাস্তব উল্টো, অথবা আমাদের এখানে দুটোই লিখতে হবে, অথবা অবাস্তব ও সোজা। হয় বাস্তব উল্টো অথবা অবাস্তব ও সোজা, এই দুটো যে কোনো একটা হতে পারে। তাই প্রকৃতি আমাদের দুটোই লিখতে হবে অথবা দিয়ে। তাহলে বস্তু যদি প্রধান ফোকাসে থাকে তাহলে বিম্ব অসীমে হবে, বাস্তব উল্টো বিম্ব অথবা অবাস্তব সোজা যে কোনোটা হতে পারে, কিন্তু আকৃতি অবশ্যই বস্তুর তুলনায় বিবর্ধিত হবে। এরপর দেখো পরের 6 নাম্বার অবস্থানটা কি? বস্তু থাকবে এফ ও পি এর মাঝে, অর্থাৎ বস্তুকে আরো কাছে নিয়ে আসলাম, একদম এফ আর পি এর মাঝখানে নিয়ে আসলাম। এই জায়গায় যদি বস্তু থাকে, এর থেকে কাছে একটা দর্পণের এর থেকে কাছে আর আনা যায় না। যদি এত কাছে আনি তাহলে বিম্ব আমরা আগের যে প্রক্রিয়া শিখেছি সেই অনুযায়ী আঁকতে পারি। তাহলে একটা আলোক রশ্মি সমান্তরালভাবে আসলো, সেটা
দিয়ে যাবে। তাহলে আমরা একে ফেলি, গেল প্রধান ফোকাস বরাবর। আরেকটা আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর, এটা আমরা ফোকাস বরাবর আনতে পারতাম, আবার বক্রতার কেন্দ্র বরাবর আনতে পারতাম, তো আমরা বক্রতার কেন্দ্র বরাবর নিলাম। বক্রতার কেন্দ্র বরাবর যেহেতু আসছে, তাহলে এই বরাবরই প্রতিফলিত হবে, ঠিক সে আগেরটার মতো। আপতিত রশ্মির চিহ্নটা এইটুকের ভেতরে দিতে হবে, আর প্রতিফলিত রশ্মির চিহ্নটা আমরা পরে দিতে পারি। তাহলে দেখো এইখানে দেখা যাচ্ছে যে প্রতিফলিত রশ্মি দুটো দর্পণ থেকে যত দূরে যাচ্ছে একে অপর থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে এখানে তো মিলেই নেই, প্রতিফলিত রশ্মি দুটো এরপরও মেলার কোনো সম্ভাবনা নেই। কিন্তু যেটা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, এটা যদি আমরা একটু পেছনের দিকে চিন্তা করি, যে এই যে যত দর্পণে প্রতিফলিত রশ্মিটা খেয়াল করো, দর্পণের যত কাছে আসছে এরা কাছাকাছি আসছে। এই রশ্মিগুলো যদি দর্পণের পেছনের দিকে বাড়ানো হয়, হয়তো কোথাও এক জায়গায় যে এই দুটো একে অপরের সাথে মিলে যাবে। তাহলে এটাকে আমরা পেছনের দিকে বর্ধিত করবো। কোন কাকে? এই প্রতিফলিত রশ্মি দুটোকে। এই দ্বিতীয় রশ্মিটাকেও আমরা পেছনের দিকে ওই বরাবর রেখে বর্ধিত করব। তাহলে দেখো এই বর্ধিত করার ফলে দেখা যাচ্ছে দর্পণের পেছনের একটা জায়গায় এটা একে অপরের সাথে মিলে গেল। তাহলে এইখানে যদি আমরা একটা বিম্ব আঁকি, কিভাবে আঁকবো? যেই জায়গাটা মিলে গেল সেই জায়গা থেকে প্রধান অক্ষের উপর যদি আমরা একটা লম্ব টানি, তাহলে দেখো এই যে লম্বটা টানলাম, এখান থেকে দেখে কি মনে হচ্ছে যে এই প্রতিফলিত রশ্মিগুলো দর্পণের পেছনের দিকে বর্ধিত করলে এরা দর্পণের পেছনে, মনে করো এটা এ বিন্দু, এই বিন্দুতে মিলিত হয়। এই বিন্দু হতে প্রধান অক্ষের উপর যদি আমরা লম্ব টানি এ ও, তাহলে এই এ ও বিম্ব হচ্ছে পিকিউ লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। এখন এই প্রতিবিম্বটা দর্পণের পেছনে, তাই এটা হবে অবাস্তব। যেহেতু দর্পণের পেছনে এই প্রতিফলিত রশ্মিগুলো প্রকৃতপক্ষে মিলিত হয়নি, আমরা কি করলাম? বিম্ব আঁকার জন্য এদেরকে পেছনের দিকে বর্ধিত করে দিলাম, দিয়ে যেখানে মিলিত হলো সেখান থেকে লম্ব টানলাম। তাহলে এখানে যে বিম্বটা গঠিত হবে এটা হবে অবাস্তব। অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে দর্পণের পেছনে। তাহলে দেখো এই চিত্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অবস্থান কোথায়? অবস্থান দর্পণের পেছনে। আকৃতি কি? বিবর্ধিত, এটাও লক্ষ্যবস্তুর তুলনায় বিবর্ধিত। প্রকৃতি কি? এখন কিন্তু সবগুলো অবস্থানে বিম্ব ছিল বাস্তব, যেহেতু এটা দর্পণের পেছনে চলে গেছে, প্রতিফলিত রশ্মিগুলো প্রকৃতপক্ষে মিলিত হয়নি, তাই এটা হয়ে যাবে অবাস্তব। আর দেখো এই অ্যারো চিহ্ন, এই পি বিন্দুর প্রতিবিম্ব এ বিন্দু, কিউ বিন্দুর প্রতিবিম্ব ও বিন্দু, তাহলে বস্তু প্রধান অক্ষের উপরে ছিল, বিম্ব কিন্তু প্রধান অক্ষের উপরে, তাহলে এটা কি? এটা হচ্ছে একটা সোজা প্রতিবিম্ব, অবাস্তব ও সোজা। এইগুলো বিম্বের বৈশিষ্ট্য। এই অবতল দর্পণে আমাদের 6টা অবস্থান, এবং 6টা অবস্থানে বিম্ব গঠন প্রক্রিয়া, এর রশ্মি চিত্র কিভাবে আঁকতে হবে তোমরা এই ক্লাসে শিখে গেলে, আগের ক্লাস আর এই ক্লাস মিলে দুটো ক্লাসে শিখে গেলে। এখন আমরা দেখব উত্তল দর্পণে বিম্ব কিভাবে গঠিত হয়। তাহলে একটা উত্তল দর্পণ নিলাম। এই উত্তল দর্পণে দেখো অবতল দর্পণের যেহেতু অবতল প্রান্তটাই প্রতিফলক হিসেবে কাজ করে, তাই এর বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস সব কিন্তু দর্পণের সামনে। আর উত্তল দর্পণের উঁচু
প্রতিফলক হিসেবে থাকে, প্রতিফলক পৃষ্ঠ হিসেবে থাকে, সেই কারণে এই দর্পণের কেন্দ্র কিন্তু দর্পণের পেছনে, সেই কারণে এর বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস এই দুটোই কিন্তু দর্পণের পেছনে থাকবে। তাহলে দর্পণের সামনে কিন্তু প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র কোনো কিছুই নেই। এই কারণে অবতল দর্পণে 6টি অবস্থা, ভিন্ন ভিন্ন অবস্থানে বস্তু রেখে ভিন্ন ভিন্ন বিম্ব পাওয়া যায়, কিন্তু উত্তল দর্পণে বস্তুকে দর্পণের সামনে যেখানেই রাখা হোক না কেন বিম্বর বৈশিষ্ট্য কিন্তু একই রকম থাকে, বিম্বের বৈশিষ্ট্যে তেমন কোনো পরিবর্তন হয় না। এই কারণে উত্তল দর্পণের ক্ষেত্রে একটা চিত্র দিয়েই তোমার বিম্ব গঠন বোঝানো যায়, এক্ষেত্রে তোমার আলাদা আলাদা অবস্থানে বিম্ব গঠনের প্রয়োজন পড়ে না। এখন দেখো, এই ধরো একটা অবতল দর্পণ, উত্তল দর্পণ। এই উত্তল দর্পণের প্রধান অক্ষের উপরে PQ একটা বস্তু আছে, একটা নিলাম। আমি যে কোনো জায়গায় নিতে পারি, আরো দূরে নিতে পারতাম, আরো কাছে নিতে পারতাম, যে কোনো অবস্থানে একটা বস্তু রাখলাম। তাহলে এখান থেকে বিম্ব গঠন প্রক্রিয়া চিত্র অনুযায়ী একটি এই PQ বস্তুর P বিন্দু থেকে একটি আলোক রশ্মি দর্পণে প্রধান অক্ষের সমান্তরালভাবে আপতিত হয়ে কোন দিক দিয়ে যাবে? আমরা জানি সমান্তরালভাবে আসলে প্রধান ফোকাস দিকে যায়। এখন প্রধান ফোকাস এদিকে নেই, এদিকে আছে, তাহলে এমন ভাবে যাবে যেন এটা পেছনের দিকে বাড়ালে প্রধান ফোকাসে স্পর্শ করে। তাহলে আমরা কি করব? এমন ভাবে এই রশ্মিটাকে আঁকবো, প্রধান ফোকাস এক বিন্দু আর এই দর্পণে যে বিন্দুতে স্পর্শ করবে এই দুটো মিলিয়ে এই হলো আমার প্রতিফলিত রশ্মি। এটাকে যদি পেছনের দিকে বর্ধিত করি তাহলে এটা প্রধান ফোকাসে মিলে যাবে। তাহলে আমি কিন্তু দর্পণের পেছনে কোনো অ্যারো চিহ্ন দিব না, আমি দিব দর্পণের সামনে এই হলো আমার আপতিত রশ্মি, এটা হলো আমার প্রতিফলিত রশ্মি। আরেকটি আলোক রশ্মি দেখো, এই P বিন্দু থেকে বক্রতার কেন্দ্র বরাবর আসলো, অর্থাৎ তোমাকে আঁকার সময় কি করতে হবে? P আর C এই বরাবর স্কেল ধরে তোমাকে এইভাবে আঁকতে হবে। তাহলে এই বরাবর আসলো, এমন বরাবর আসলো, এটাকে পেছনের দিকে বর্ধিত করলে যেন C বিন্দুতে মিলে যায়। আমরা জানি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর ফিরে যাবে, তাহলে প্রতিফলিত রশ্মির চিহ্নটা কিন্তু এই বরাবর দিলেই আমার আঁকা হয়ে গেল। এটাকে আমি বর্ধিত করতেও পারি, নাও করতে পারি। এখন এই হচ্ছে, এটা যদি আমরা একটু বর্ধিত করেই দেই, এই হচ্ছে আমার একটা আলোক রশ্মি, এই হচ্ছে আমার একটা আলোক প্রতিফলিত, এটা একটা প্রতিফলিত রশ্মি, এটা একটা প্রতিফলিত রশ্মি। এই প্রতিফলিত রশ্মিগুলো দেখো দর্পণ থেকে যত দূরে যাচ্ছে এরা এক অপর থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে এরা তো কখনো মিলিত হবে না। কিন্তু এদের যদি পেছনের দিকে বাড়ানো হয় তাহলে দেখা যায় এরা এই চিত্রের মতো পেছনের দিকে একটা বিন্দুতে মিলে যায়। যে বিন্দুতে মিলে যায় সেই বিন্দুটাই হচ্ছে এই বিন্দুর প্রতিবিম্ব। তাহলে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে P বিন্দুর প্রতিবিম্ব A। এখান থেকে যদি প্রধান অক্ষের উপর একটা লম্ব টানা হয়, তাহলে AO লম্ব টানা হলো মনে করো, তাহলে এই AO প্রতিবিম্ব হচ্ছে PQর বস্তুর অবাস্তব প্রতিবিম্ব। অবাস্তব প্রতিবিম্বগুলো কিন্তু আমরা একটু ভাঙ্গা রেখা দ্বারা প্রকাশ করি। এটা কি করবো? আমরা ভাঙ্গা রেখা দ্বারা প্রকাশ করবো, যেহেতু এটা অবাস্তব। এখন দেখো বস্তুকে যদি এখানে রাখতাম তারপরেও বিম্ব দর্পণের পেছনে গঠিত হতো, তাহলে অবস্থান কোথায়? বস্তুর অবস্থান, বিম্বের অবস্থান হবে দর্পণের পেছনে। আকৃতি কি? আকৃতি দেখো লক্ষ্য বস্তুর তুলনায় আকৃতি ছোট, তাহলে কর্বিত বা আমরা লিখতে পারি লক্ষ্য বস্তুর তুলনায় ছোট। প্রকৃতি কি? যেহেতু দর্পণের পেছনে অবাস্তব ও সোজা, অবাস্তব ও সোজা। এই হয়ে গেল উত্তল দর্পণে বিম্বের, বস্তু যেখানেই থাকুক না কেন বিম্বের প্রকৃতি কেমন হবে? দর্পণের পেছনে অবস্থান করবে এবং বস্তুর তুলনায় ছোট, অবাস্তব ও সোজা বিম্ব গঠিত হবে। একটা জিনিস খেয়াল করো, এখান থেকে এই চিত্র এবং এই চিত্র, এই দুটোর মাঝে পার্থক্য কি? এটা হচ্ছে অবতল দর্পণ, এটা উত্তল দর্পণ।
এখানেও অবাস্তব বিম্ব গঠিত হয়, এখানেও অবাস্তব বিম্ব গঠিত হয়। তাহলে দুই দর্পণেই অবাস্তব বিম্ব গঠিত হয়, কিন্তু বিম্বের মাঝে বৈশিষ্ট্যের মাঝে পার্থক্য আছে। এটা দর্পণের পেছনে, এটা দর্পণের পেছনে, কিন্তু এই ক্ষেত্রে বিম্বটা হয় বস্তুর তুলনায় বড়, এই ক্ষেত্রে বিম্বটা হয় বস্তুর তুলনায় ছোট। এখন যদি প্রশ্ন এভাবে করা হয় যে দর্পণে রশ্মি চিত্রের মাধ্যমে দেখাও যে দর্পণে বস্তুর তুলনায় বড় অবাস্তব ও সোজা বিম্ব গঠিত হয়, তাহলে তোমাকে কোন চিত্র আঁকতে হবে? উত্তল দর্পণের চিত্র না অবতল দর্পণের চিত্র? প্রশ্নটা আবার খেয়াল করো। রশ্মি চিত্রের মাধ্যমে দেখাও যে দর্পণে বস্তুর তুলনায় বড় অবাস্তব ও সোজা বিম্ব গঠিত হয়। অবাস্তব এটাতেও হয়, এটাতেও হয়, সোজা এটাতেও হয়, এটাতেও হয়, কিন্তু বড় বললেই বস্তুর তুলনায় বড় বলে বুঝতে হবে চিত্র হবে অবতল দর্পণের। আর যদি বলা হতো বস্তুর তুলনায় ছোট অবাস্তব ও সোজা বিম্ব গঠিত হয়, তখনই বুঝতে হবে চিত্র হবে উত্তল দর্পণেরটা, অবতল দর্পণের না। তো এই জিনিসগুলো যদি খেয়াল রাখো, একটু আঁকা শিখে যাও, একটু মনে রাখতে পারো, তাহলে কিন্তু এই চিত্র আঁকা খুব কঠিন কাজ না, আর প্রশ্নের অ্যান্সার তোমরা খুঁজে বের করে ফেলতে পারবে। তাহলে আগামী দিনের জন্য তোমাদের একটা এইচডব্লিউ থাকবে, এইচডব্লিউ থাকবে রশ্মি চিত্রের মাধ্যমে দেখাও যে উত্তল দর্পণে বস্তুর তুলনায় ছোট অবাস্তব ও সোজা বিম্ব গঠিত হয়। আশা করি এখন তোমরা এটা পারবে। তো তোমরা এই এইচডব্লিউটা করবে, করে আমাদের এই ক্লাসের কমেন্টসে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিয়ে দেবে। আর ক্লাসটা ভালো করে দেখো, বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো, আশা করি তোমরা করতে পারবে। তোমরা ভালো থাকো, আবার আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে